স্বাগতম, নমস্কার। উত্তম কুমারের জন্মশতবর্ষে পরপর অনেকগুলো এপিসোড আমরা করছি চেনা চিত্র অজানা গল্পতে। দেখুন, এবার যে গল্পটা বলবো সেটা অনেকেরই হয়তো অজানা, আবার অনেকেই জানেন। প্রথমত, উত্তম কুমারের নানান দিক নিয়ে আমরা আলোচনা করেছি। উত্তম সুচিত্রা, উত্তম সাবিত্রী, উত্তমের হিন্দি ছবি পরপর করেছি। গোয়েন্দা উত্তম আজকের এপিসোডের এটাই নাম। গোয়েন্দা ছবি বাংলাতে যে হতো না তা নয়, বরং হিন্দি ছবির থেকে বাংলা ছবিতে কিন্তু গোয়েন্দা বা রহস্য গল্প নিয়ে সিনেমা কিন্তু অনেক হয়েছে। মানে ওই সময়টার কথা বলছি, আপ টু 60s বা 65-70s। কিন্তু পরবর্তী অধ্যায়ে হিন্দি ছবি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিল গোয়েন্দা গল্প নিয়ে। বাংলা সাহিত্যের গোয়েন্দা লিখিয়ে বলতে যাদেরকে বোঝায় তাদের অন্যতম সেরা হচ্ছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে সত্যজিৎ রায় চিত্রনাট্য লিখছেন, এর থেকে চিড়িয়াখানা গল্প বেরিয়ে আসছে। তার আগে বলি যে উত্তম কুমার গোয়েন্দার চরিত্র আগেও করেছে। সোনার হরিণ বলুন, কখনো মেঘ বলুন, আরও টুকটাক একটা ছবিতে তো উত্তম কুমার পুরো মার্ডারারের ভূমিকায় অভিনয় করেছেন, মানে খুনির ভূমিকায়। কিন্তু একদম শেষে গিয়ে তিনি স্বীকার করছেন বলে ধরা পড়ছে, সেটা গোয়েন্দা গল্পই ছিল, ভালো গল্প। এটা এই সোনার হরিণ বা কখনো মেঘের থেকে আমার ধারণা যে উত্তম কুমার গোয়েন্দা চরিত্র হিসেবে যেটা বেরিয়ে আসা উচিত অতটা কিন্তু প্রকাশ পায়নি, যতটা প্রকাশ পেল ব্যোমকেশ বক্সীর চরিত্রে অভিনয় করা, অর্থাৎ চিড়িয়াখানা। দেখুন, ব্যোমকেশ বক্সী সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বড় সাহিত্যিক হিসাবে অবশ্যই বাংলার মননে ছিল, আর তখন তো বই পড়ার অভ্যাসও মানুষের ছিল। তো সেখানে কিন্তু এক শ্রেণীয় মানুষ শরদিন্দু পড়তেন, সবাই না, ইউনানিমাসলি অ্যাকসেপ্টেড এরকম কথা কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বলা যাবে না। তাহলে কি ব্যাপারটা হচ্ছে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রধানত ঐতিহাসিক চরিত্র নিয়ে তার উপন্যাস লিখেছেন, কিছু ভৌতিক উপন্যাস লিখেছেন, ইতিহাসজনিত ব্যাপারের সঙ্গে সঙ্গে তিনি ব্যোমকেশটাও লিখেছেন। কিন্তু এই ব্যোমকেশের নানান এপিসোড বা নানান গল্প বা উপন্যাস জনমানুষের একটা ধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল, সকলে পড়েনি। চিড়িয়াখানা দেখার পর কিন্তু সবাই হৈ হৈ করে শরদিন্দু পড়তে আরম্ভ করলো, এবং শরদিন্দু অমনিবাস চিড়িয়াখানা ছবি 1967-68 রিলিজ করার পর লোকের ঘরে ঘরে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা শরদিন্দু অমনিবাস কিন্তু ঢুকে গিয়েছে। এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এটাই মানে বাস্তব। তো এই চিড়িয়াখানাটা নায়কের পরেই উত্তম কুমার যখন স্ক্রিপ্ট লিখতে বসলেন, তখন তার যারা সহযোগী ছিলেন, সহকারী ছিলেন, নিত্যানন্দ দত্ত থেকে শুরু করে বাকিরা, তারা বললেন যে এরকম একটা চিত্রনাট্য লিখুন, একটা গোয়েন্দা গল্পের, একই রকম তো সমস্ত ছবি করছে। তখন মানিকদা মানে সত্যজিৎ রায় তখন চিড়িয়াখানা গল্পটাকে ধরে তিনি লিখতে আরম্ভ করলেন। দেখুন, মূলত ব্যোমকেশের যত উপন্যাস রয়েছে আপনারা যারা পড়েছেন দেখবেন যে সব ব্রিটিশ আমলের। মানে ব্যোমকেশের গল্প শুরু হয় 40-এর দশক কি 30 দশকের শেষ ভাগ থেকে, এবং ব্যোমকেশের গল্প বোধহয় শেষ হয়ে যায় ওই 50 দশক টশকে। কিন্তু উত্তম কুমারকে নিয়ে তিনি ছবি করবেন এরকম কোনো প্ল্যানিং সত্যজিৎ বাবুর ছিলই না। তিনি এই ছবির ডাইরেকশনই দিতে চাইলেন। এখন ঘটনাচক্রে যখন চিত্রনাট্য লেখা শেষ হলো, তখন তার সহযোগীরা সবাই এসে বললো, মানিকদা আপনি কিন্তু এটা ডিরেকশন দিন। তো বলে সে কি, তো তোমরা করবে বললে, বলে না না আমরা করবো না, আপনিই করুন। ঠিক আছে। তো সেই ছবির চিত্রনাট্য বলুন, সংলাপ বলুন, আবহ সুর বলুন, সবই সত্যজিৎ রায় ছিল, পরিচালনা তো বটেই। তা তিনি বললেন যে উত্তমকে নিয়ে করুন। এবার তার যেটা মনে হয়েছিল যে উত্তমকে নিয়ে আগের ছবি যেটা নায়ক করার পর তার মাথার মধ্যে উত্তম কুমার ঘুরছিলেন, এবং উত্তম কুমারকে নামার আগে অন্য কারুর কথা তিনি ভেবেছিলেন কিনা সেটা কোনো জায়গায় লেখা নেই, বোধহয় সম্ভবত উত্তমকেই ভেবেছিলেন। এবং একটা কথা জানবেন যে ফেলুদা নিয়ে সত্যজিৎ রায়ের যে উপন্যাস পরপর, এবং সেটা কিশোর সাহিত্যের মধ্যেই পড়ে,
সেটা কিন্তু একেবারে গোড়ার দিন থেকে, প্রথম দিন থেকে ফেলুদার গল্প কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছে এবং সব মহলের পাঠকরা কিন্তু ফেলুদাকে গ্রহণ করেছিল। তার কারণ সত্যজিৎ রায়। সত্যজিৎ লিখছে মানে সামথিং এলস, সেটা শরদিন্দুর ক্ষেত্রে হয়নি। এবং ফেলুদার লেখাটার ইন্সপিরেশনটা কিন্তু তিনি চিড়িয়াখানা করার পর ভাবনা চিন্তার মধ্যে এসেছিল, তার আগে পর্যন্ত কিন্তু ফেলুদা নিয়ে তিনি কিছু লিখেন। এবার গল্পটা তিনি কিনলেন, মানে প্রডিউসার কিনলেন, এবং তিনি চিত্রনাট্যটি করার পর শরদিন্দু বাবু তখন সম্ভবত বেঁচে বা তার পরিবারের কেউ, তারা খুব মানে বিরক্ত হলেন যে গল্পটা অনেকটা কাটছাট করা হয়েছে, যেখানে অজিত অবিবাহিত, ব্যোমকেশ বিবাহিত, একদম বাঙালি পারিবারিক মানুষ, সেটা সত্যজিৎ রায় ভেঙে দিলেন। ভেঙে দিয়ে ব্যোমকেশকে করলেন অবিবাহিত আর অজিতকে করলেন বিবাহিত। অজিত মানে হচ্ছে গিয়ে মানে শরদিন্দুবাবু নিজেকেই অজিত বলেছেন আর কি এক্ষেত্রে, এবং তিনি বিবাহিত। কেন? কারণটা হচ্ছে যে শার্লক হোমসের বিরাট ভক্ত ছিলেন সত্যজিৎ রায়, এবং শার্লক হোমস অবিবাহিত ছিল। এরকুল পোয়ারো, আগাথা ক্রিস্টি, তিনিও অবিবাহিত। মানে সত্যজিতের একটা আইডিয়া তৈরি হয়েছে যে গোয়েন্দা মানেই অবিবাহিত থাকবে, এবং তার পরবর্তী অধ্যায়ে যত গোয়েন্দা এসছে সবাই অবিবাহিত। তো কেন বাবা তুমি ব্যোমকেশ বিবাহিত থাকবে? তো তাকে অবিবাহিত রাখা হলো, এবং অজিত বন্দ্যোপাধ্যায়ের জায়গায় তাকে অজিত চক্রবর্তী করে দেওয়া হলো। দারুণ ভালো অভিনয় করেছিলেন, এবং তার অভিনয়ের একটা ব্যাপার সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে মানিকদার নায়ক ছবি দেখতে গিয়েও উত্তম কুমারকে উত্তম কুমার বলে মনে হয়েছে কখনো স্বপ্ন। ভালো অভিনয় করেছেন, নায়কে উত্তম কুমারের বিকল্প হতে পারে না, তিনিই নায়ক। তা সৌমিত্রবাবু বলেছেন যে মানিকদার নায়ক ছবি দেখতে বসে মাঝে মাঝে উত্তম কুমারকে উত্তম কুমার মনে হয়েছে, যেহেতু উত্তম কুমারকে নিয়েই অলমোস্ট গল্পটা। কিন্তু চিড়িয়াখানা দেখতে বসে একবারও মনে হয়নি যে উত্তম কুমার অভিনয় করছেন। তখন তিনি সত্যজিৎ রায়ের নিয়মিত ছবির একজন অভিনেতা হিসাবে, এবং আপনারা দেখবেন, পারলে চিড়িয়াখানাটা ডাউনলোড করে দেখবেন, এখন তো খুব ইজি, ইউটিউবে গেলেই আপনারা দেখতে পাবেন। আপনি একবারের জন্য মানে গল্পের মধ্যে যখনই ঢুকে যাবেন, একবারের জন্য মনে হবে না যে আরে এটা তো উত্তম কুমার। উত্তম কুমার একেবারে স্বাভাবিক ব্যোমকেশ হয়ে গেছে, এবং তার পরবর্তী অধ্যায় এই বিগত 10, 15 কি 20 বছর ধরে ব্যোমকেশকে নিয়ে যে কত ছবি হয়েছে, ভালো ভালো ডাইরেক্টররা করেছেন, যে কখনো আবির চট্টোপাধ্যায়, কখনো যিশু সেনগুপ্ত, এরকম নানান রকম অভিনেতারা ব্যোমকেশের ভূমিকায় করেছেন। আমার দৃঢ় ধারণা তারা উত্তম কুমারের ধারে কাছে পৌঁছাতে পারে। খুব খারাপভাবে বলতে গেলে উত্তম কুমারের নখের যোগ্যতা তাদের ছিল না। যেই ব্যোমকেশের ভাবনাটা সত্যজিৎ রায়ের ছিল, এবং যেভাবে ব্যোমকেশকে তিনি সাজিয়েছিলেন, উপন্যাস থেকে সরে গিয়ে ব্যোমকেশ যেটা তৈরি হয়েছিল, মানে আমরা মূল ব্যোমকেশের গল্পে যেটা পাই সেটা যে ব্যোমকেশ সবসময় ধুতি পাঞ্জাবি পরা একজন গোয়েন্দা, যার পকেটে রিভলভার থাকে। আচ্ছা, পাঞ্জাবি পকেটে রিভলভার রাখাটাও তো দুষ্কর ব্যাপার। যাই হোক, তখনকার গল্পের মধ্যে তো তাই থাকতো। সত্যজিৎ সে পথে গেলেন না, তিনি 60-এর দশকে নিয়ে আসলেন, মানে যে সময় শুটিং হয়েছে সে সময় নিয়ে আসলেন ব্যোমকেশকে, এবং ব্যোমকেশের মুখে ফিল্টার সিগারেট দেওয়া হলো। যখন শরদিন্দু লিখেছিলেন তখন ফিল্টার সিগারেট ছিল না। ব্যোমকেশ রসিক, ব্যোমকেশ ভাবালু, ব্যোমকেশ ভেবেছেন, উত্তম কুমার নিখুঁত নিপাটভাবে, তার জন্যই তো তিনি অর্জুন পুরস্কার বা বেস্ট অ্যাক্টর অফ ইন্ডিয়া প্রথম ভরত পুরস্কার তিনি পেয়েছিলেন। এবং প্রতিটি জায়গাতে ব্যোমকেশ ভাবনা চিন্তা করছেন, তার সঙ্গে কোথায় মিলেমিশে উত্তম কুমার কখন ব্যোমকেশ হয়ে গেছেন কেউ বলতে পারে না। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, যে উত্তম কুমারকে সেখানে একবারই ধুতি পাঞ্জাবি পরে দেখা গিয়েছিল, কারণ সত্যজিৎ মনে করতেন যে 60-এর দশকে ধুতি পাঞ্জাবি পরে গোয়েন্দা ঘুরে বেড়াচ্ছে, পুলিশকে সাহায্য করছে, এটা হতে পারে। বরং তিনি বাড়িতে থাকলে পাজামা পাঞ্জাবি, বা শেষ দৃশ্যেও দেখা গেছে তিনি পাজামা পাঞ্জাবি পরেই গেছেন। তাছাড়া তিনি সুটেড বুটেড ছিলেন একটা দৃশ্যে, সেটা অবশ্য মানে তিনি অন্য চরিত্র, মানে তিনি কি বলা যায়, অন্য বেশভূষায় গিয়েছিলেন, জাপানি ইয়ে করে, যাতে করে তাকে চিনতে না পারা যায়। আর আরেকটা জায়গায় তিনি সিরিয়াস গোয়েন্দা হিসেবে কাউকে ফলো করেছিলেন যখন, তখন তিনি প্যান্ট শার্ট পরেছিলেন, ধুতি পাঞ্জাবি মোটেই না। কারণ মানিকদা মনে করেছিলেন যে তার ব্যোমকেশ ধুতি পাঞ্জাবি পরে নেহাত গোবাচারের মতন ঘুরে বেড়াবে। শুধু সেখানেই না, সেখানে হুইস্কি খাওয়ারও একটা দৃশ্য ছিল। একদিনে তো চিড়িয়াখানা শেষ হয় না, চিড়িয়াখানাতে তো বহু চিড়িয়া রয়েছে, আরেকদিন না হয় বলা যাবে। আজকের মতন এখানে শেষ করছি, নমস্কার।